কেন 95% অস্ট্রেলিয়া সম্পূর্ণ খালি? অস্ট্রেলিয়া এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ। এটি এত বিশাল যে এতে ভারতের মতো দুটি বড় দেশ অন্তর্ভুক্ত হবে। কিন্তু আজকের হিসাবে অস্ট্রেলিয়া 95% সম্পূর্ণ নির্জন। এই মানচিত্র দেখুন, আপনি এই হলুদ বিন্দু দেখতে পাবেন, সেখানে অস্ট্রেলিয়ানদের বসবাস। মানে অস্ট্রেলিয়ার জনসংখ্যার 90% শুধুমাত্র শহরে অঞ্চলে বসবাস করে এবং 0.22 এর এলাকা অন্যান্য এলাকায় বসবাস করে, অর্থাৎ একেরও কম। অর্থাৎ বেশিরভাগই শুধুমাত্র এই 5টি শহরগুলির মধ্যে রয়েছে: সিডনি, ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড এবং উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে মেলবোর্ন। 5টি শহরগুলির ভিতরে যতটুকু যেতে পারেন আপনি আপনার বেঁচে থাকার দিকে এগিয়ে যেতে থাকবেন এবং শহরগুলি থেকে যতই পিছিয়ে যেতে থাকবেন আপনার বেঁচে থাকার সম্ভাবনা ক্রমশ কমতে থাকে। অস্ট্রেলিয়ায় এখন কেন এমন হচ্ছে? এর পিছনে খুব একটা আকর্ষণীয় কারণ রয়েছে যা আমরা বুঝবো, কিন্তু আমার মতে এই অস্ট্রেলিয়া কেন তত রহস্যময় স্থান? 95% অস্ট্রেলিয়া কেন খালি পড়ে আছে? একটি অন্তত বেদনাদায়ক ইতিহাস আছে, এটা আমাদের কাছ থেকে লুকানোর চেষ্টা করেছে, এমনকি আমাদের ভারতের কাছ থেকেও এবং বিশ্বের অন্যান্য দেশের কাছ থেকেও। যে মানুষেরা মূলত অস্ট্রেলিয়া বসবাস করে তারা আদিবাসী, কিন্তু আজ যদি আপনি পুরো অস্ট্রেলিয়া দেখেন তা প্রায় শুধুমাত্র সাদা মানুষেরা সেখানে বসবাস করে। আচ্ছা, এই আদিবাসীদের সঙ্গে কি হয়েছে? সবাই নিশ্চয়ই শুনেছেন ব্রিটিশরা ভারতের সাথে কেমন আচরণ করেছিল। ব্রিটিশ শাসনকালে লাখ লাখ মানুষেরা নির্যাতিত এবং শোষিত হয়েছিল, নিহত হয়েছিল, কিন্তু আমাদের কখনো এটা শেখানো হয়নি তথাকথিত সভ্য ব্রিটিশরা আদিবাসীদের কী অবস্থা করেছিল। এটা কোন পর্যায়ে ঘটেছে? আদিবাসীদের উপর ব্যাপক নিপীড়ন এটি অস্ট্রেলিয়ার ইতিহাসে একটি অংশ ছিল। খুব কালো একটা মুখ ছিল যা পৃথিবীর কোথাও দেখা যাচ্ছিল না। আমাদের এই গল্পের শুরু 1606 সাল। অস্ট্রেলিয়ায় আদিবাসী ও টরেন্ট স্টেট দ্বীপবাসী অস্ট্রেলিয়া আবিষ্কার করে। তারা বনে বাস করত, সেখানে শিকার করত, খাবার খেত। সেখান থেকে ওষুধ ও অস্ত্রের ব্যবস্থা তারা নিজেরাই করত। তাদের সংস্কৃতি ছিল সম্পূর্ণ আলাদা। অন্যদিকে 17 শতকের সেই যুগ ছিল সারা বিশ্বের ইউরোপীয় বাণিজ্য নামে নতুন ভূমি সম্পদ শোষণ করার জন্য অনুসন্ধান শুরু করার, এবং সেই সময় একই উদ্দেশ্যে ভারত, আফ্রিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্র আবিষ্কৃত হয়েছিল। এদিকে 1788 সালে 26শে জানুয়ারি কয়েকজন ব্রিটিশ ক্যাপ্টেন আর্থার ফিলিপ আধুনিক দিনের সিডনির বোটানি বে এলাকায় সেখানে অবতরণ করেন এবং তার সঙ্গে অস্ট্রেলিয়ার সংস্কৃতি সম্পর্কে ক্যাপ্টেন আর্থার ফিলিপ দেখা দিলেন, বুঝে নিলেন এবং সেখানে নিজস্ব জমি নেই। দেখলেন সেখানে তাদের নিজস্ব কোনো জমি নেই, এই জমিতে তাদের মালিকানা নেই। আসলে সে একটা ভালো সুযোগ দেখছে। এই নতুন আবিষ্কৃত জমির নাম দেন টেরা লুনিয়াস, অর্থাৎ যে দেশের এখনও কোনো রাজা নেই। শুরুতে অস্ট্রেলিয়ার মানুষ ব্রিটিশদের খুব বন্ধুত্বপূর্ণ স্বাগত জানিয়েছিলেন, তবে তিনি মোটেই একা ছিলেন না। তার সঙ্গে এসেছিল দেশের অপরাধী, অর্থাৎ চোর, ডাকাত, খুনি ও ধর্ষকদের নিয়ে এসেছিল, এবং তার মূল উদ্দেশ্য ছিল শুধু এই অস্ট্রেলিয়া ব্রিটেনের শাস্তি উপনিবেশ পরিণত করা। পিনান কলোনি মূলত একটি জায়গা যেখানে সরকার অপরাধীদের শাস্তি দেয় এবং সেখানে তারা শ্রম প্রদান করে। ভারতের যেমন আন্দামানে ব্রিটিশরা তৈরি করেছিল কালাপানি। 1788 সালে ব্রিটিশরা সেখান থেকে 18,680 জনকে নিয়ে এখানে অস্ট্রেলিয়া এসে ছেড়ে দেয় হয়। ব্রিটিশ অস্ট্রেলিয়া একটা পেনাল কলোনি করে। ওরা কী জন্য এসেছে তা অস্ট্রেলিয়ারা বুঝতে পারেনি। ব্রিটিশরা অস্ট্রেলিয়ানদের উন্নতির স্বপ্ন দেখান, প্রাথমিকভাবে অনুমতি নেন এবং শুধু একটি জমির কথা বলা হয়েছে। আর শুধু তাই নয়, এই ব্রিটিশরা অস্ট্রেলিয়ায় আসুক প্রথম ঘটনাটি ঘটেছিল যে তিনি রোগগুলি নিয়ে এসেছে মারণ রোগ। উদাহরণ হিসেবে ব্রঙ্কাইটিস, হাম, স্কারলাইট ফিভার, চিকেন পক্স এবং হোপিং কাশি ইত্যাদি সমস্ত রোগ তারা ব্রিটিশ থেকে নিয়ে এসেছিল। অস্ট্রেলিয়ার ভূমিতে এই সমস্ত রোগের উপস্থিতি ছিল না, সেজন্য মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল না এবং এই কারণে এটি সিডনিতে ছড়িয়ে পড়তে থাকে। ভিতরে 95% জনসংখ্যা স্মল পক্সের রোগে মারা গিয়েছিল। পোর্ট ফিলিপে একই অবস্থা, 50% লোক রোগের কারণে রাতারাতি নিশ্চিহ্ন হয়ে গেল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ব্যাপারটা এমন যে এই সব ঘটতে দেখে ব্রিটিশরা যাই রোগ সৃষ্টি করেছে রোগের প্রতিষেধক ছিল, তবু তিনি তার জনগণের চিকিৎসার ব্যবস্থা করেননি, বেশিরভাগ সবাইকে মরতে ছেড়ে দিল। 1900 সালে ভারতীয় সাথে এমনই ঘটনা ঘটেছিল, যখন কলেরা, স্মল পক্স এবং আমাদের দেশের ম্যালেরিয়ার মতো রোগ ছড়িয়ে পড়েছিল। এতে 30 লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। ব্রিটিশদের কাছে এসব রোগের চিকিৎসা ছিল, এমনকি ভ্যাকসিনও পাওয়া যাচ্ছিল। অস্ট্রেলিয়া ভারতেরও একই অবস্থা। আমি যেমন বলেছিলাম তেমনি আরেকটি ঘটনা ঘটেছে। শুরুতে শুধুমাত্র ব্রিটিশরা অল্প কিছু জমি নিয়েছিল, কিন্তু তারপর ধীরে ধীরে অস্ট্রেলিয়ার জমি দখল করতে থাকে। তারা জমিতে সীমানা দেওয়া শুরু করে দেয়। অস্ট্রেলিয়ানদের দিয়ে সেই সমস্ত জমিতে ব্রিটিশরা চাষ করতে শুরু করলো। ব্রিটিশরা সেখানে সীমানা দিয়ে দিয়েছিল। অস্ট্রেলিয়ানদের জল ব্যবহার ও খাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল। মাত্র কয়েক বছরের মধ্যে সেখানকার মানুষের দিকে ব্রিটিশরা শাসন শুরু করেছিল। তাদের কাছ থেকে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের ক্ষেত খামারে বাধ্যতামূলক কাজ করানো শুরু করে দেয়। তারা অসহায় স্ত্রী ও সন্তানদের দর্শন করে সীমা ছাড়িয়ে গেলেন।
তারা গর্ভবতী মহিলাদের কাজ করাতে শুরু করে, জোর করে তাদের সমুদ্রে পাঠানো, সমুদ্র থেকে মুক্ত আনার জন্য তাদেরকে নির্বাচিত করেছিল। তারা সে সমস্ত মহিলাদের চিন্তা করতো না এবং তারা বাচ্চাদেরও চিন্তা করতো না। ধীরে ধীরে এই নিপীড়ন এত বেড়ে গেল যে অস্ট্রেলিয়ার জনগণ 1795 সালে বিদ্রোহ করেছিল। তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে 100 বছর ধরে চলতে থাকে। অনেক ছোট বড় যুদ্ধ হয়েছে। এখন এভাবে সব যুদ্ধে সর্বদা ধ্বংস ডেকে আনে। যুদ্ধে এতটাই ক্ষতি হয় যে অস্ট্রেলিয়ার 90% মানুষ কমে যায়। 1900 সালের মধ্যে 19 শতকে 3 লক্ষ জনসংখ্যাতে কমে দাঁড়িয়েছে 75,000-এ। সেখানে লক্ষাধিক অস্ট্রেলিয়ানদের হত্যা করা হচ্ছে এবং সেই সময় এই কারণে শুধুমাত্র জনসংখ্যা কমেনি, অস্ট্রেলিয়ার আবিষ্কার পর থেকে গত 3 শতাব্দীতে সেখানে বাণিজ্য করার জন্য জার্মান, চীন, জাপান দেশ থেকে এসেছে বাণিজ্য করার জন্য ব্রিটিশরা। এর থেমেছিল না, জনসংখ্যা বাকি ছিল তাদের সর্বনির্মূল করার জন্য তাদের বিশ্বযুদ্ধে পাঠানো হয়। সেখানে ব্রিটিশরা অস্ট্রেলিয়ার জনকে পরাজিত করেছিল। 1914 সালে বিশ্বযুদ্ধে প্রতি 5 জনকে ইউরোপে লড়াই করতে হতো। অস্ট্রেলিয়া ওয়ার মেমোরিয়াল ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। এতে বলা হয়েছে যে এই যুদ্ধে অস্ট্রেলিয়া থেকে 18 থেকে 40 বছরের মধ্যে মানুষের 8,16,809 জনকে যুদ্ধে পাঠানো হয়, কিন্তু এর মধ্যে 40% লোক ফিরে আসেনি। এর মধ্যে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। 1942 থেকে 1943 অস্ট্রেলিয়া জাপান অনেক বিমান হামলা করেছে। 90% প্লাস আক্রমণে তাই মূলত করা হয়েছে এই অস্ট্রেলিয়ায়। ওয়াই যুদ্ধে সেখানকার জনসংখ্যা কমে গিয়েছে। প্রভাব ছিল কিন্তু বিশেষ করে পুরুষ সংখ্যার উপর। এটি বিশাল পতন হয়েছিল। তারপর অস্ট্রেলিয়া জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি ব্রিটিশদের মূল উদ্দেশ্য এখানে দ্বিতীয় ব্রিটেন তৈরি করা এবং সেই কারণে তিনি একটি অভিবাসন নিষেধাজ্ঞা আইন আনা হয়েছে 1901 সালে। এই আইনটিকে হোয়াইট অস্ট্রেলিয়ান পলিসি বলা হয়। এই আইনের মূল উদ্দেশ্য ছিল অস্ট্রেলিয়ার যে কেউ অশ্বেতাঙ্গ অস্ট্রেলিয়া আদিবাসীদের উপর নিষেধাজ্ঞা জারি হয়। শুধুমাত্র বিষয়টা সেখানে আছে। শ্বেতাঙ্গদের ছাড়া এখন তাই নিয়ম, এটিও একটি কারণ। সেখানে থেকে আমরা দেখতে পাই যে বেশিরভাগই সেখানকার জনসংখ্যা অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ। অস্ট্রেলিয়ার অবস্থা এমন যে আজ সেখানে 2.6 কোটি মানুষ বাস করে, কিন্তু আদিবাসী অস্ট্রেলিয়ার জনসংখ্যা মাত্র 3.8 কোটি। মানে শুধুমাত্র 10 লক্ষ আদিবাসী এখনো পর্যন্ত জনসংখ্যা গড়ে তোলা শহরের তুলনায় কম। ইতিহাস করে আমরা বুঝতে পারি যে কিভাবে অস্ট্রেলিয়া গঠনে 90% জনসংখ্যা কমে গিয়েছিল। কিন্তু এখন প্রশ্ন জাগে, আজও জনসংখ্যা বাড়লেও অস্ট্রেলিয়া কেন খালি পড়ে আছে? তার পেছনে কয়েকটি কারণ আছে। এর ভৌগোলিক অবস্থান বা প্রতি বছর দেশে এমন বিপর্যয় ঘটায় যে বেঁচে থাকা এখন খুবই কঠিন হয়ে পড়েছে। প্রথমত অস্ট্রেলিয়া খুব অনন্য মানচিত্রে বুঝতে হলে ভূগোল বোঝেন। আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন তবে অস্ট্রেলিয়ার 3টি মেজর রয়েছে। প্রথমটি ভূমি আকারে অবস্থিত 2/3 এলাকায় শুধু মরুভূমি, কিন্তু এখানে মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। দ্বিতীয়ত কেন্দ্রের নিম্নভূমি ও পুরো হলুদ অংশ। দ্বিতীয় কেন্দ্রের নিম্নভূমি, এর পুরো হলুদ অংশ। নিচু জমি আছে কিন্তু এখানে নদীতে আছে নোনতার জল, যার ফলে কৃষিকাজে ব্যবহৃত হয় না এবং মানুষের জন্য মোটেও কাজে উপযুক্ত হয় না। আর তৃতীয় ইস্টার্ন হাইল্যান্ড হলো সবুজ অংশ। কেপ পেনিনসুলা থেকে যে স্ট্রেটিন দ্বীপ পর্যন্ত পাহাড় বন রয়েছে, এখানে বেশিরভাগ শুধু ভূমি এলাকায় রয়েছে। জমি উর্বর ও পানের উপযোগী, জল আছে, কিন্তু এলাকার মানুষের জন্য অস্ট্রেলিয়া অবস্থান জলবায়ুর অবস্থানের কারণে কঠিন। অস্ট্রেলিয়ার 3টি চরম আবহাওয়া আছে। প্রথমত ওয়েস্টার্ন পোলার, এখানে 2/3 ডেজার্ট মরুভূমি আছে, এখানে বসবাস অযোগ্য। এই হলুদ অংশটি সেন্ট্রাল নো ল্যান্ডস, এখানে নদী আছে কিন্তু নদীতে নোনা জল আছে, এই জন্য নোনা জলে ব্যবহার অযোগ্য, চাষের অযোগ্য। দ্বিতীয়ত ইস্টার্ন হাইল্যান্ড অঞ্চলে পাহাড়, ভালো কৃষি জমি আছে, ভালো জল আছে, কিন্তু এখানে বসবাস করা অযোগ্য, মরুভূমি, বন্যা ও সবশেষে অস্ট্রেলিয়ার এটি খুব ঘূর্ণিঝড় প্রবণ। কিন্তু চলুন দেখে নেওয়া যাক কেন এমন হয়। সবার আগে বুঝতে হবে অস্ট্রেলিয়ান হাউস অফ এর, অর্থাৎ আন্টার্কটিকার এর ঠান্ডা জল আছে যে জল গরম হবে না। অর্থাৎ আন্টার্কটিকার যে ঠান্ডা জল আসে সে জল গরম হবে না। সুতরাং গরম না হলে মেঘ হবে না, মেঘ না হলে বৃষ্টি হবে না। দক্ষিণ প্রান্তের সত্য যে কোনো সবুজ কোনো এলাকা নেই, মানে এখানে মেঘ তৈরি হয় না। এই সম্পূর্ণ এলাকায় কোনো বৃষ্টি হয় না, এর ফলে পুরো এলাকাটা মরুভূমির মতো হয়ে গেছে। অস্ট্রেলিয়ার 70% মরুভূমি। এবং আসল অস্ট্রেলিয়া কুইন্সল্যান্ডের কথা বলি। এই শুধুমাত্র 2017 সালে একটি প্রধান শহর, সরকার নিয়মিত রাষ্ট্র প্রতিষ্ঠিত শহর। জল এত নোনা কেন বোঝার জন্য কেন্দ্রীয় নিম্নভূমি সম্পর্কে কথা বলা যাক। যদি থাকে প্রত্যন্ত মাটি ও মাছে, লক্ষ লক্ষ বছর পুরনো পাথর, লবণাক্তের মাত্রা স্বাভাবিকভাবে অনেক বেশি, সুতরাং শিলা ভেঙে ভিতরে থাকা লবণ আশপাশের জলে মিশে যায়, তখন সেই জল লবণাক্ত হয়ে যায়। আর অবশেষে অস্ট্রেলিয়ায় বন্যা ঘূর্ণিঝড় কেন আসে? অস্ট্রেলিয়ার নিরক্ষরেখাটাকে ঠিক নিচে, এবং নিরক্ষরেখা হলো সেই স্থানে যেখানে সরাসরি সূর্যালোক পড়ে। সেই জায়গায় সবসময় আমাদের পৃথিবী এমন চরম তাপ অনুভব করেছে, যার ফলে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে বিপরীত দিকে মুখ খুব শক্তিশালী বাতাস এখন পূর্ব থেকে পশ্চিমে বইছে। এই উভয় অবস্থার কারণে প্যাসিফিক উষ্ণ সমুদ্রের জল বাতাসের সাথে প্রবাহিত হয়, অস্ট্রেলিয়ার পূর্ব দিকে আসছে এবং মেঘ অস্ট্রেলিয়ার প্ল্যাটফর্ম
গ্রেট ডিভাইডিং মাউন্টেন রেঞ্জ এখানে অবস্থিত, যার ফলে মেঘ এগোতে দেয় না। ঠিক এখানেই কিন্তু তার একটু ব্লক করে দেয়। এর কারণে অস্ট্রেলিয়ার এই অংশে বৃষ্টি হচ্ছে, যার ফলে সবুজ এলাকা তৈরি হলেও এমনটা মনে হয়েছে অস্ট্রেলিয়ার বৃষ্টির দৃশ্য 2 নম্বর দৃশ্যে প্রশান্ত মহাসাগরের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। পূর্ব দিকে যেমন প্রচুর গরম জল আসছে, গরম জল নিচে ঠান্ডা জল ভিড় আমেরিকার দিকে অগ্রসর হতে থাকে, যার ফলে কারণে তৈরি হয় তীব্র বৈপরীত্য। বাতাস আরও শক্তিশালী হয়ে ওঠে। অর্থাৎ এখন পূর্বের অবস্থা বুঝুন, অস্ট্রেলিয়ার মেঘগুলো পাহাড়ে বাধা দিয়ে হয়েছিল, আর শুধুমাত্র এসব কারণে অস্ট্রেলিয়া যার মধ্যে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ও চরম পৌঁছায়। এর জন্য প্রতি বছর অস্ট্রেলিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যা সৃষ্টি হয়। অস্ট্রেলিয়ার জনসংখ্যা বাড়তে পারেনি। জনসংখ্যা না বাড়ার কারণে এই চরম জলবায়ু কন্ডিশন টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। আমরা অস্ট্রেলিয়ায় দেখেছি অন্য অংশের মানুষের বেঁচে থাকা কত বেশি কঠিন। সেই জন্য সেখানে মাত্র কয়েকটি এলাকায় সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা শহরগুলিতে থাকে। এ হলো বন্ধুরা অস্ট্রেলিয়ার 95% খালি থাকার কারণ। এই ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমি নিশ্চিত যে আপনার পরবর্তী ভিডিও খুব পছন্দ হবে। পরবর্তী ভিডিওতে আমি খুব শীঘ্রই আমাদের সামনে নিয়ে আসবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।